ড্যাড, রিল্যাক্স। এত উত্তেজিত কেন হচ্ছ? মাথা ঠান্ডা করো। রাজনীতিতে এত উত্তেজিত হতে নেই। পলাশ সিঁড়ির দিকে তাকায়, কারণ ছোট ছেলে রাজ স্যুট বুট পরে দাঁড়িয়ে আছে। ধীর পায়ে হেঁটে পলাশের কাছে আসে, পলাশকে সোফাতে বসায়। রাজ মুচকি হেসে পলাশকে বলে, তুমি যত রাগ করবে তত অপোজিট পার্টির নেতারা তোমাকে সস্তা ভেবে নেবে আর তোমার জায়গা থেকে সরাতে পারবে। কি করব এখন? আমার অবস্থা দেখছিস। ওই শালা মিডিয়া একদম উঠে পড়ে লেগেছে। কি করব বুঝতে পারছি না। আরে ড্যাড, একটু ভাবো না কেন? এখন তুমি যত জোর খাটাবে তত তোমার সমস্যা বাড়বে। কি করতে বলছিস? ড্যাড, রাজনীতির মাঠে পা ছাড়তে হয়, পা ছাড়তেই হয়। এই নীতি তোমাকে অনুসরণ করতে হবে। এখন তুমি একটা সাংবাদিক সম্মেলন করবা, মিডিয়ার সামনে কাঁদবা, কাঁদতে কাঁদতে বলবা আমারই ভুল। আমি ডাক্তারদের উপর বিশ্বাস করেছিলাম, হাসপাতালের চেয়ারম্যান হওয়া সত্ত্বেও আমি রোগীদের খোঁজ খবর রাখতে পারিনি। আমি সেটার জন্য দুঃখিত। তবে যারা এই হাসপাতালে থেকে খারাপ সময় পার করেছে আমি তাদের পাশে আছি। আমার থেকে তারা সব ধরনের অনুদান গ্রহণ করবে। আর আমি হাসপাতাল থেকে খারাপ মেডিসিন, খারাপ ডাক্তার, খারাপ ব্যবস্থাপনা সরিয়ে ফেলবো। আসলেই তালা জুলুক আমার হাসপাতালে, বুঝতে পেরেছ? কিন্তু এতগুলো বললে তো আমারই লস। ওহ ড্যাড, তোমাকে নমিনেশন কে দিয়েছিল? এগুলো তুমি মিডিয়ার সামনে বলবা, কিন্তু কাজ করবা আবার আগের মতো। তোমার টার্গেট এখন হাসপাতালকে পাবলিকলি ওপেন করা। 10 জন গরিব মানুষ ধরে আনবা, টাকা দেবা, ওদেরকে শিখিয়ে দেবা যে তাদের বড় রোগ হয়েছিল। তুমি মানে চেয়ারম্যান নিজে থেকে একটা সময় তাদের সেই রোগ 30% টাকায় সারিয়ে তোলার ব্যবস্থা করেছিলে। লোকগুলোর পরিবারও যেন থাকে, কেঁদে কেটে যেন কথাগুলো বলে তারা। আর একটা তাৎক্ষণিক চ্যারিটি প্রকল্প স্টার্ট করে দাও। সব পেপার সামনে দিয়ে বলবা এইটা হলো আমার চ্যারিটি প্রকল্প। এখানে এই নগর হাসপাতাল থেকে প্রতি বছর লাখ লাখ টাকা ডোনেট করা হয়, যেটার মাধ্যমে গরিব শিশু আর বৃদ্ধাশ্রম চলে। ব্যাস, কাজ শেষ তোমার। কাঁদবা আর বলবা হাসপাতাল বন্ধের কারণে সব কিছু শেষ হয়ে গেল। আর পাবলিককে সরি বলবা। আর প্রমিস রাখবা যে হাসপাতালের দায়িত্ব এবার যথাযথভাবে পালন করবা। সব দোষ দায়িত্বরত ডাক্তারদের দেবা। খেলা শেষ। রাজের কথা শুনে পলাশ তো অনেক খুশি। তার ছোট ছেলে সবার সামনে বোকাশোকাভাবে প্রেজেন্ট করলেও সে যে কত বড় বুদ্ধিমান তার প্রমাণ পলাশ বারবার পায়। পলাশ মুচকি হেসে রাজকে জড়িয়ে ধরে। ওর ছেলে যে কত বড় জিনিয়াস সেটা প্রমাণ করলো। পলাশের জায়গাতে ওর ছেলেকে বসালে সে পাক্কা একটা খেলোয়াড় হবে। পলাশ সব কিছু রেডি করতে থাকে। দেশের যতগুলো বড় ডোনেট সংস্থা আছে তাদের সাথে যোগাযোগ করে পলাশ। তাৎক্ষণিক তিনি মোটা অঙ্কের টাকা ডোনেট করে দেয় এবং সেসবের পেপারস হাতে নেয়। এবার নতুন কিছু শুরু করবে সে। নিলয় মোড়ে এসে নামলো। অটোর ভাড়া মিটিয়ে কাশেম মামার ফুচকার দোকানে চোখ পড়ে। ফুচকার দোকানটা স্বাভাবিক ভিড় থাকলেও যাদের উপস্থিতি রোজ নিলয়ের আর চোখে দেখে তারা নেই, মানে নিশিরা নেই সেখানে। নিশিরা আজ 2 দিন ধরেই নেই। নিলয় কাশেম মামার ফুচকার দোকানে আসলো। নিলয়কে দেখে কাশেম মামা বলল, বাবা, তুমি না আমাগো নিশিমারে বাঁচাইলা? না মানে আসলে আমি না, আল্লাহ চেয়েছিল তাই হয়েছে। নিশিমা তোমারে তার বাসায় যেতে কইছে। আচ্ছা, সে কেমন আছে? দেখতে গিয়েছিলাম, ভালো আছে। তবে এর মা বাসায় থাইকা বের হয়েছে, দিচ্ছে না কদিন। তার লাইগা সে এখনো আইতেছে না। ও আচ্ছা, ধন্যবাদ। নিলয় সেখান থেকে চলে আসে। সে হাঁটতে থাকে, তার রেস্টুরেন্টের বাড়ির সামনে আসে। বাড়িতে কতগুলো গাড়ি, হয়তো জেরিনের বাবা বাড়িতে এই সময়টাতে কেউ থাকে না, সেজন্য নিলয় পড়াতে আসে এই সময়টা। কারণ নিলয়ের কোলাহল, বাড়ি ভর্তি লোক পছন্দ না। নিলয়কে দেখে দারোয়ান গেট খুলে দেয়। তারপর মেইন দরজায় এসে কলিং বেল বাজায় সে। কিছু সময় পর খট করে দরজা খোলার শব্দ হয়। জেরিন দাঁড়ানো, নিলয়কে দেখে বলে, টিচার, আপনি গতকাল আসেননি কেন? একটু কাজ ছিল। আচ্ছা, ভেতরে আসেন। বাসায় আজকে বাবা, আপু সবাই আছে। আচ্ছা। নিলয় ভেতরে আসে। সোফাতে জেরিনের বাবাকে বসে থাকতে দেখলো। জেরিনের বাবা জেহানকে বসে পত্রিকা পড়ছে। নিলয় যে সামনে দাঁড়ায়, নিলয়কে দেখে বলে, আরে নিলয়, কেমন আছো? কখন আসলে? এইমাত্র স্যার। আচ্ছা বসো। না মানে স্যার, পড়ানোর পর কথা বলি। ওহ, ওকে, ঠিক আছে, যাও তাহলে। নিলয় জেরিনের রুমে আসলো। জেরিন বই নিয়ে বসে আছে। নিলয় সামনের চেয়ারে বসে বলে, হোমওয়ার্ক কই? এই তো টিচার, এই নিন খাতা। হুম।
এ কি, এটাতে মাত্র 5টা অঙ্ক কেন? আপনি তো বলেছেন যা হবে না তা রেখে দিতে। 5টা ছাড়া বাকি একটাও হতো না। হতো যদি কিছু ধারণা দিতেন। বললাম নাম্বারটা দেন, তাহলে তো ফোন করে জেনে নিতাম। চুপ থাকো। কি রে, এখনো না খেয়ে বসে আছিস? তোকে দিয়ে যে কি করব আমি? সব সময় জ্বালাস। তোর আঙ্কেলের লাই পেয়ে পেয়ে একদম গোল্লায় গিয়েছিস। তোর ভালো লাগে না। নিলয় জমিলা আন্টির চিৎকার শুনতে পায়। নিলয় সেদিকে তাকায়, চিৎকারটা পাশের রুম থেকে আসছে। নিলয় সেদিকে তাকাতেই বলে, মা আপুকে বকা দিচ্ছে। হাসি পায় আমার। আপু কত বড় হয়ে গেছে, তাও রোজ মায়ের কাছে বকা খায়। কানটা নাও খায় জানেন। আপু না একটুও মায়ের কথা শোনে না। মায়ের ইচ্ছে ছিল আপু চাকরি করবে, কিন্তু তা না করে। চুপ। তোমার আপুর বায়োডাটা শুনতে চাইছি। হোমওয়ার্ক করনি কেন? হাত দাও। হাত দিব? হাত ধরবেন? ইস! জেরিন হাত বাড়াতেই নিলয় তার ব্যাগ থেকে কাঠের স্কেল বের করে এক হাতে পরাপর 5টা বাড়ি দেয়। জেরিন অবাক হয়ে গেছে। সে বুঝতে পারে এই টিচার অন্য টিচারদের মতো না। অন্য টিচার এসে জেরিনের সাথে ফ্লার্ট করত, কিন্তু নিলয় পুরো উল্টো। জেরিনের হাত লাল হয়ে গেছে, চোখ দিয়ে পানি পড়ছে। নিলয় কিছু বলতে যাবে তার আগেই পাশের রুম থেকে চিৎকার শুনতে পায়। মা, খেতে ভালো লাগছে না। বকো কেন খালি? বাইরে যাচ্ছি, থাকো তো। একদম পা কেটে রেখে দেব যদি বাইরে যাওয়ার নাম করেছিস। এত বড় অ্যাক্সিডেন্ট গেল, সে আবার বাইরে যাবে। থাপ্পড় চিনিস? মা, ঠিক আছি তো। আচ্ছা, উঠানে তো যেতে দিবা নাকি? ওখানে যা, কিন্তু 1 ঘন্টার মধ্যে ফিরে আসবি বলে দিলাম। যদি দেরি হয় তোর বাড়িতে ঢোকা বন্ধ। আচ্ছা। দরজা খোলার শব্দ হয়, কেউ একজন বেরিয়ে যায় বাহিরে। নিলয় দেখে জেরিনের রুমের দরজার পর্দার ওপাশে কেউ একজন হেঁটে চলে যায়। নিলয় জেরিনকে পড়াতে থাকে। আজকে নিলয় সুন্দর করে পড়াতে থাকে জেরিনকে, সব কিছু ভালোভাবে বুঝিয়ে দেয়। 1.5 ঘন্টা পড়ানোর পর নিলয় বের হয়। ড্রয়িং রুমে এসে দেখে জোহান সাহেব নেই। নিলয় দরজা খুলে বের হয়, কিন্তু তখনই কারোর সাথে ধাক্কা লাগে। নিলয় হাত বাড়িয়ে তার কোমর জড়িয়ে ধরে পড়া থেকে তাকে আটকায়। নিলয় তার মুখের দিকে তাকায়। নিলয় অবাক হয়ে যায়, কারণ যাকে ধরেছে সে হলো একটা মেয়ে। আর নিলয় সেই মেয়েটাকে খুব ভালো করেই চেনে, কারণ মেয়েটা হলো নিশি। নিশিও নিলয়কে দেখে হতবাক হয়, হাঁ করে নিলয়ের দিকে তাকিয়ে আছে। নিলয় দরজার কি হলে এক হাত দিয়ে ধরে, আরেক হাত দিয়ে নিশিকে জড়িয়ে ধরে হেলে আসে। দুজনেই কল্পনাতে হারিয়ে যায় কোথাও। এভাবে প্রায় 1 মিনিট থাকার পর দুজনের হুঁশ ফেরে। নিলয় নিশিকে সোজা করে দাঁড় করায়। দরজাটা ঠিকমতো আটকে দ্রুত পাশ কাটিয়ে চলে আসতে যাবে, এমন সময় নিশি পেছন থেকে ডাক দেয় নিলয়কে। এই নিলয়, আপনি এখানে? আমাকে দেখতে আসছেন নাকি? নিলয় চমকে ওঠে, বুকের ভেতর কেমন কাঁপতে শুরু করেছে। একদিন আগের সেই আকস্মিক চুমুর দৃশ্যটা চোখের সামনে ভাসতে থাকে। নিলয় লজ্জায় একদম চুপসে গিয়েছে, নিশির দিকে তাকাতেও পারছে না। নিশি দ্রুত নিলয়ের সামনে এসে দাঁড়ায়। নিলয় নিশির দিকে থেকে চোখ ফিরিয়ে নেয়। নিশি বলে, কি ব্যাপার, কথা বলেন না কেন? আর সেদিন কোথায় হারিয়েছিলেন? কত খুঁজলাম আমি আপনাকে। আপনি ঠিক আছেন? কিছু হয়নি তো আপনার? আমি ঠিক আছি। তোতলাচ্ছেন কেন? না মানে আসি, আমার কাজ আছে। যাবেন তো? তা বলেন, এখানে কি করছেন? আমাকে দেখতে এসেছেন? ঠিকানা দিল কে? কাশেম মামা নাকি আমার লোকেরা? না মানে আমি আপনাকে দেখতে দেখতে এসেছেন তাই তো? না না, তার মানে? মানে এটা কার বাড়ি? আপনি কি এখানে থাকেন? হ্যাঁ, এটা আমার বাড়ি। এ বাড়ির বড় মেয়ে আমি। কেন বলুন তো? না কিছু না। নিলয় আর দাঁড়ায় না, হনহন করে হেঁটে চলে যায়। নিশি নিলয়ের পালানো দেখে হেসে ফেলে। জামিলা বেগম নিচে আসে, নিশিকে উঠানে গেটের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, এখানে দাঁড়িয়ে কি করছিস? আরে মা, আমাকে যে ছেলেটা অ্যাক্সিডেন্টের দিন বাঁচালো, সেই ছেলেটা এসেছিল আমাকে দেখতে। কি বলিস? আমাকে ডাকলি না কেন? ছেলেটাকে ধন্যবাদ দিতে হবে। খালি মুখে চলে গেল কেন? তুইও না কি করিস? মানুষকে ঠিক মতো মূল্যায়ন করতে পারিস না। এই মা, তুমি খালি বকা দাও কেন বলো তো? কিন্তু সে বাড়ির ভিতরে কি করছিল? আমি তাকে বাড়ির ভিতর থেকে বের হতে দেখলাম। ধাক্কা খেলাম দরজায়। মানে আমি যখন ঢুকতে যাব তখনই সে বের হচ্ছিল। কি করছিল ভেতরে? বাড়ির ভিতরে? তোর লোকদেরও বাড়ির ভেতরে আসতে এখন বারণ করে দিয়েছি। তাহলে আর কে আসবে? কারণ অনুমতি আছে এখানে ঢোকার? তো আমি
আমি কি জানি তুমি কাকে ঢুকতে বারণ করো, কে ঢোকে আমি তো জানি না। আমাদের বাড়ির সবাই। আর জেরিনের টিচার তো ঢুকবে। জেরিনের টিচার? ওর জন্য টিচার কবে পেয়েছো? একদিনও তো বললে না। তোর সময় হয় নাকি বাড়িতে কি ঘটে সেটা জানার? যাই হোক, কাজ আছে আমার। তুই থাক, তোর মতো একটা কাজের না এই মেয়েটা। জামিলা বেগম চলে যায় এখান থেকে। নিশি কি করবে বুঝতে পারছে না। নীলার কথা মনে পড়ছে। ছেলেটা বারবার তাকে সেভ করে। ছেলেটা বেশ অসাধারণ। সব টিভিতে একটা অ্যানিমেটেড মুভি দেখানো হচ্ছে। চ্যানেলগুলো নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে অ্যানিমাস। সেই অ্যানিমেটেড সিনেমাতে দেখানো হচ্ছে একটা ছেলে তার মাকে রাস্তার পাশে বসিয়ে রেখেছে। মাটা অনেক অসুস্থ। ছেলেটা ছোট, 10 বছর বয়স। অসুস্থ মাকে ল্যাম্পপোস্টের নিচে রেখে ডাস্টবিনটার দিকে যায়। অনেক মানুষ হেঁটে যায়, সবাই ছেলেটার দিকে তাকায়। ছেলেটা ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে আনে, কিন্তু সেই পচা বাসি খাবার। ছেলেটা যখন তার মায়ের কাছে আসে তখন কিছু পুলিশ এসে তার মাকে লাঠি দিয়ে মেরে সেখান থেকে সরে যেতে বলে। এর কারণ সেখানে রাষ্ট্রপতি আসবে। ছেলেটা পুলিশের হাতে পায়ে ধরতে থাকে। কিছু সময় পর সেখানে রাষ্ট্রপতি আসে। রাষ্ট্রপতির গাড়িতে রাষ্ট্রপতি লেখা। ছেলেটা সেই গাড়ির দিকে তাকিয়ে আছে। রাষ্ট্রপতি গাড়ি থেকে নামে। ছেলেটা গাড়ির কাছে যায়, রাষ্ট্রপতিকে অনুরোধ করে তার মায়ের জন্য খাবার কিনতে হবে টাকা দেওয়ার জন্য। কিন্তু রাষ্ট্রপতি ছেলেটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তাকে সহ তার মাকে সেখান থেকে চলে যাওয়ার জন্য পুলিশদের বলে। পুলিশগুলো গিয়ে ওদের লাঠি দিয়ে পিটাতে থাকে। সেখানেই পিচ্চি ছেলেটার মা লাঠির আঘাতে মারা যায়। ছেলেটা ইট নিয়ে রাষ্ট্রপতির গাড়ির কাছে ছুঁড়ে মারে আর গাড়ির কাঁচ ভেঙে যায়। তারপর ছেলেটা দৌড়ে পালায়, পেছনে তাকায় না সে। এরপর হঠাৎ টিভির স্ক্রিনে কেমন ঝিরঝির করে ওঠে কয়েকবার। তারপর হঠাৎ করে স্ক্রিনে অ্যানিমাসকে চলে আসে। সবাই ভয় পায়। অ্যানিমাস স্ক্রিনে এসে বলে, A devil who lost paradise at the beginning of creation because of his arrogance. Devil has come to make people devil. Now I have become a devil too. So my name is Animus. লাইভ চলছে টিভিতে। অ্যানিমাস বসে আছে তার পিসির সামনে। স্ক্রিনের একপাশে কর্ণফুলী ব্যাংকের দৃশ্য। মেন স্ক্রিনে ব্যাংকের অনলাইন সব ডেটা অ্যানিমাস তার কাছে নিয়ে নিয়েছে। ব্যাংকের ম্যানেজার, মালিক, এমনকি যাদের অ্যাকাউন্ট আছে সবাই টিভিতে লাইভ দেখছে, কিন্তু কেউ কিছু করতে পারছে না। অ্যানিমাস থামে, সবার উদ্দেশ্যে বলে, ভাবছেন কারেন্ট অফ করে দিয়ে আমার হ্যাক বন্ধ করবেন? নো 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 নো, সেটা কখনো করতে পারবেন না, কারণ আমার কাছে আলো থাকবেই। হ্যাক করে সেটা আমি বিদ্যুৎ উৎপন্ন করে হ্যাক করছি। অ্যানিমাসের পাগলামি দেখতে থাকে। মাত্র 10 মিনিটের ভিতরে কর্ণফুলী ব্যাংকের সব অনলাইন অ্যাকাউন্টের অ্যাক্সেস অ্যানিমাসের কাছে চলে আসে। অ্যানিমাস একটা কাউন্টারের উপরে এসে থামে। সেই কাউন্ট নাম্বারটা সবার সামনে দেখায়। অ্যানিমাস মুচকি হেসে বলে, This account is owned by Home Minister. There are 30 crore rupees in the account, but now all this money will be hacked. Good night. এরপর টিভির টেলিকাস্ট বন্ধ করে দেয় অ্যানিমাস। পুরো দেশ শুধু চেয়ে দেখলো হ্যাকারের পাগলামি। কিন্তু কে এই অ্যানিমাস? সে এত পাওয়ারফুল কেন? পুরো দেশ অ্যানিমাসের ভয়ে চুপ হয়ে গেছে। পত্রিকাতে লেখা হয়েছে রাষ্ট্রপতির অ্যাকাউন্ট থেকে 30 কোটি টাকা হ্যাক করে প্রতিটা গরিব মানুষের বাড়ির সামনে টাকার মানিব্যাগ ফেলে আসা হয়েছে। আর সেই মানিব্যাগের উপরে অ্যানিমাস নাম লেখা। আয়াজ সাহেব শব্দ করে হাসছে। এই অ্যানিমাস অনেক জিনিয়াস। তাকে ধরা বা তাকে দমন করা অন্তত বাংলাদেশের অন্য কোনো হ্যাকার পারবে না। আয়াজ সাহেব টিভির সামনে বসে আছে। পলাশের বক্তব্য শুরু হয়েছে। তার ছেলে রাজের বলা কথা অনুসারে সব কিছু বলে পলাশ। নিশিও তার আঙ্কেলের অফিসে প্রবেশ করেছে। টিভিতে পলাশের বলা সব বক্তব্য শুনে সে অবাক। আয়াজ টিভি বন্ধ করে। নিশি বলে, আঙ্কেল পলাশ পুরো বিষয়টা কিভাবে ঘুরিয়ে দিল দেখলেন? ও অনেক হারামি। রাজনীতির চাল, বাট পলাশের তো এত বুদ্ধি থাকার কথা না। কে দিল তাকে এত বুদ্ধি? এখন তো মনে হচ্ছে ওর হসপিটাল আবার খুলবে। পারবে না, পলাশ এবার হারবে। সামনের নির্বাচনে পলাশের অপোনেন্ট হিসেবে আমি দাঁড়াচ্ছি। তুমি কি খালি ভোটের মাঠে জনগণের পাঠানো ব্যবস্থা করো, বাকিটা আমি সামনে নেব। সেটা খুব ভালো পারবো। এই উপজেলাতে
যতগুলো ইউনিয়ন আছে সবগুলোতে আমি একা হ্যান্ডেল করব। দেখতে চাই পলাশ কিভাবে পাস করে। তুমি কি এখন সুস্থ? আমি জানি ট্রাকের নাম্বারটা কত। কাশিমের ফুসকার দোকানের সামনে যে সিসি ক্যামেরা আছে সেটাকে খোঁজ দিয়ে নিয়ে দেখ নাম্বারটি তোমাকে পাঠিয়ে দেব। খোঁজ নাও গাড়ির মালিককে, আর যে ছেলে তোমাকে বাঁচিয়েছে তাকে একদিন দাওয়াত করে বাসায় এনো। গতদিন আসছিল কিন্তু আমাকে দেখে পালিয়েছে। হা কি বলো? আচ্ছা ধরে বেঁধে আনিও। নিশি চলে যায়। আয়াস সাহেব কোর্টের পকেট থেকে একটা পেন ড্রাইভ বের করে হাসতে থাকে, কারণ এটাতে আছে স্বরাষ্ট্রমন্ত্রীর পতনের ডাক, নগর হাসপাতাল কেন্দ্রিক যত কুকর্ম আছে সব কিছুর ডেটা এখানে আছে। অ্যানিমাস তাকে দিয়েছে, কিন্তু কে এই অ্যানিমাস? সে রাষ্ট্রপতির অ্যাকাউন্টও খেয়ে দিয়েছে। নিশি বাড়িতে আসে। জেরিন তার পড়ার টেবিলে বসে আছে। নিশি তার রুমে যাচ্ছিল, হঠাৎ জেরিনের রুমের দিকে তাকায়। জেরিন ম্যাথ করছে। নিশি রুমে প্রবেশ করে। নিশি বলে, কি ব্যাপার, তুই এত পড়াকু হলে কবে থেকে? আপু কখন আসছো? এই মাত্র। তোর টিচার কখন আসে? এই তো একটু পরেই আসবে। পড়তে হবে অনেক, টিচার যা করা। এই তোর নতুন টিচার আগের টিচারদের মতো নাকি? মানে তোর সাথে ফ্ল্যাট করে না পড়িয়ে গল্প করে? না আপু, এই টিচার অনেক ডেঞ্জারাস। আমাকে গতকাল মারছে, কাঠের স্কেল দিয়ে 5টা হাতে বাড়ি দিয়েছে। কি ব্যথা হয়েছিল জানো। হোমওয়ার্ক দেয় কতগুলো, সব করতে হচ্ছে। তাই নাকি? এই ব্যাটা তো দেখি ডেঞ্জারাস। আচ্ছা রোজ পড়ায়? না, একদিন বাদে একদিন, আজকে পড়ানোর দিন। আচ্ছা পড় তাহলে, তোর টিচারকে তো দেখতেই হচ্ছে। এখন রুমে গেলাম। নিশি কথাটা বলে চলে যায় জেরিনের রুম থেকে। কিছু সময় পর নিলয় আসে। আজকে জামিলা দরজা খুলে দিয়েছে। নিলয় কুশলাদি বিনিময় করে সোজা জেরিনের রুমে চলে আসে। জেরিন হোমওয়ার্ক শেষ করে কানে হেডফোন গুঁজে বসে গান শুনছে। নিলয় এসে বসতেই চমকে ওঠে। জেরিন টি শার্ট আর ওড়না পরেছে। নিলয়কে দেখে ভয়ে মাথা নিচু করে নিল। নিলয় মুচকি হাসে। নিলয় কিছু বলার আগে জেরিন হোমওয়ার্কের খাতাটা নিলয়ের দিকে বাড়িয়ে দেয়। নিলয় খাতাটা হাতে নিয়ে সব কিছু চেক করে। ভালোই পেরেছে সে। নিলয় জেরিনকে পড়াতে থাকে। নিশি দরজার কাছে এসে উকি মারি, কিন্তু নিলয়ের পেছনের দিক দেখতে পায় নিশি। নিশি ভেতরে আসতে যাবে তখনই জামিলা নিশিকে ডাক দেয়। নিশি চমকে ওঠে, দৌড়ে ওর মায়ের কাছে যায়। পুরো ইউনিয়নের মানুষেরা নিশিকে মেনে চলে, আর নিশি তার মায়ের ভয়ে একদম চুপসে থাকে। বাড়িতে প্রতিটা সন্তান বাবা নয়তো মাকে ভয় পায়, সেক্ষেত্রে নিশি তার মাকে ভয় পায়, আর জেরিন তার বাবাকে ভয় পায়। নিশি রান্নাঘরে আসে। নিশি বলে, কি হলো, ডাকো কেন? কি করছিস? কিছু না। এই নেটরে জেরিনের টিচারকে নাস্তা দিয়ে আয়। যদিও ছেলেটা কিচ্ছু খেতে চায় না, তবুও দিতে হয়। কতদিন চলে গেছে দেখা না করে। আচ্ছা। নিশি ট্রে নিয়ে দরজার কাছে আসলো। দরজার কাছে দাঁড়িয়ে বলে, জেরিন ভেতরে আসলাম। নিলয় পেছনে তাকায় না। নিশি ভেতরে আসে। টেবিলে যখন ট্রে রাখে তখন নিলয় নিশির দিকে তাকায়। নিশি নিলয়কে দেখেই চমকে ওঠে। নিশি বলে, আপনি? আপু কি হলো, চমকে গেলা কেন? নিশি আর নিলয় একে অপরের দিকে তাকিয়ে আছে। জেরিন একবার নিশির দিকে তাকায় আর একবার নিলয়ের দিকে তাকায়। জেরিনের ডাকে ঘোর ফেরে দুজনের। নিশি বলে, না মানে উনি? উনি তো আমার টিচার। কেন, তুমি কি চেনো? না না মানে হ্যাঁ। ওয়াও, কি কোইন্সিডেন্ট। নিলয় ঢোক গিলল নিশিকে দেখে। নিশির চুলগুলো এলোমেলো, খুবই সাধারণভাবে আছে। নিশি বলে, দাঁড়া আসছি, বই পড়। নিশি দৌড়ে রুম থেকে চলে যায়। নিলয় হাঁপ ছেড়ে বাঁচে। নিলয় বলে, আজকে দ্রুত যাই, আর পড়াতে হবে তবে না আজ। সে কি, আজকে তো এখনো 1 ঘন্টাও হয়নি, আর আপনি এসে বলেছেন তো আজকে একটা অনুশীলনী শেষ না করে যাবেন না। না মানে আসলে নিলয়ের পেছনে তাকায় একবার, আবার জেরিনের বাইরের দিকে তাকায়। জেরিন মুখ চেপে হাসছে। নিলয় ভয় পাচ্ছে। নিশিকে সেটা জেরিন বুঝতে পেরেছে, কিন্তু নিশি কোথায় গেল? নিশি সোজা রুমে এসে সুন্দর একটা ড্রেস পরলো, তারপর মুখে হালকা প্রসাধনী ব্যবহার করে, ঠোঁটে হালকা লিপস্টিক দিল, চুলগুলো সুন্দর করে বেঁধে নিয়ে জেরিনের রুমে আসলো। জেরিন নিশিকে দেখে হা হয়ে চোখ গোল গোল করে তাকালো। নিশি কিছু বলতে যাবে তখনই জেরিন বলল, কি ব্যাপার আপু, কোথাও বের হবা? সেজে গুজে আসলে যে।
নিশি টেবিলের নিচে জেরিনের পায়ের উপর পা দিয়ে মারা দেয়। জেরিন আউচ করে ওঠে। নিলয় তাকায় না। নিশি নিলয়কে বলে, মিস্টার টিচার, আপনি তাহলে আমার বোন কি পড়ান? কি পড়ান? ম্যাথ, তোমাকে না তখন বললাম। তোর কানের নিচে দুটো দিব বেশি বললে। জেরিন, তোর রুমটা এমন অগোছালো কেন? ডলগুলোর কি অবস্থা করেছিস? তোরা পড়, আমি তোর রুমটা গুছিয়ে দিচ্ছি। আপু, তুমি কি অসুস্থ? তোমার রুমটা তো আমি চুপ, অঙ্ক কর বেয়াদব। পড়ার সময় এত কথা কেন বলিস? ঠিক আছে। নিশি গিয়ে নিলয়ের সোজা বসে দূরে। নিলয় মাথা তুলে তাকায় সামনে। নিশিকে বসে থাকতে দেখে নিশিকে সুন্দর লাগছে, কারণ বাইরে বেশিরভাগ সময় শার্ট টি শার্ট পরেই থাকে। জেরিন বুঝতে পারার আগে নিলয় চোখ সরিয়ে নেয়। নিশি বলে, জেরিন, বুঝলি, তোর রুমটা আমার একদিন পর পর এসে চেক করা দরকার। যা ময়লা করিস তুই। আচ্ছা করিও, কিন্তু একদিন বাদে একদিন কেন আসবা? প্রতিদিন আসবা? তোরে পরে যে আমি কি করব? আমি পর। টিচার, এটা বুঝতে পারছি না। টিচার, অঙ্ক কেন করতে হবে? অঙ্কটাকে তুমি প্রেম দিয়ে করো, দেখবা সহজ হয়ে যাবে। মানে যে সাবজেক্টেই পড়ো না কেন, সেই সাবজেক্টের প্রতি প্রেম দিতে হবে, ভালোবাসতে হবে। তাহলে কি টিচার সাহেব, প্রেম কি? জানি না। এই নিলয়, কি ব্যাপার? নিশি, তুই এখানে? আর এমন সেজেগুজে এখানে কি করিস? জামিলা বেগম নিলয়কে খাবার খেয়ে যেতে বলার জন্য আসে। নিশিকে দেখেই প্রশ্নটা করলো। নিশি থতমত খেয়ে উঠে দাঁড়ায়। বাইরে যাব, জেরিনের কাছে আইলানা আছে কিনা সেটা দেখতে এসেছিলাম, নিতে এসেছিলাম আমি। ও, তাহলে যা, সন্ধ্যার ভিতরে ফিরবি। আচ্ছা। ও নিলয়, মাংস রাঁধছি, খেয়ে যাবা একেবারে। দেখা না করে পালাবে না, বলে দিলাম। মা, আমি পরে যাব বাইরে, না হয় কালকে যাব। এখন বের হতে ইচ্ছে করছে না। তাহলে বাইরে আয়, ওরা পড়ছে পড়ুক। মা, জেরিনের টিচারের বেতন কত? সেটা জানি না, তোর বাবা জানে। এই টিচারের কাছে জেরিন দেখছি ভালোই পড়ছে। আমার একটু পরপর খোঁজ নিতে হবে জেরিন কেমন পড়ছে। ও যে কি ফাঁকিবাজ হয়েছে জানো না। একটু সুযোগ পেলেই টিচারকে বলছে ছুটি দেন, ছুটি দেন। আমার চেক করতে হবে। মা, এত ভালো টিচারের কাছে পড়তে চায় না তোমার মেয়ে। কত সুন্দর করে বোঝাচ্ছে দেখেছি, প্রেম দিয়ে বোঝাচ্ছে। মানে মানে মনোযোগ দিয়ে বোঝাচ্ছে। টিচারের বেতন বাড়িয়ে দিয়ে হলেও রাখবা। চলো, ক্ষুধা লাগছে আমার। জামিলা বেগমকে নিয়ে নিশি জেরিনের রুম থেকে চলে যায়। নিলয় আর নিশি হাঁপ ছেড়ে বাঁচে। জেরিন আর নিলয় একসাথে বলে ওঠে, তোমার আপু একটু বেশি ডেঞ্জারাস। আমার আপু বেশি ডেঞ্জারাস। দুজনেই মুচকি হাসে। নিলয় আরও কিছু সময় পড়ানোর পর জেরিনকে ডাকে। জেরিন, জি টিচার। এই নাও চকলেটস। আমার জন্য? কিন্তু কেন? গতদিন তোমাকে মারছিলাম আর জানতাম আজকে হোমওয়ার্ক সব করবা, তাই আমার তরফ থেকে তোমাকে চকলেট দিলাম। আপনি তো বেশ ভালো টিচার। কথা শুনলে অনেক উপহার পাবা। ঠিক আছে, তাহলে হোমওয়ার্ক দেন অনেকগুলো। না, আজকে কম দিব, 20টা ম্যাথ করবা। নিলয় চলে আসে জেরিনের রুম থেকে। জেরিন চকলেট পেয়ে খুশি। নিলয় রুম থেকে বের হতেই নিশিকে দেখতে পায় এদিকে আসছে। নিলয় নিশিকে দেখে মাথা নিচু করে নিল। নিলয়ের সামনে এসে দাঁড়ায়। নিশি বলে, নিলয় দ্রুত চলে যায় নিশির সামনে থেকে। তারপর, আপনি তাহলে এতদিন আমার বোনকে পড়ানোর জন্যই আসতেন? আচ্ছা, যান, ড্রয়িং রুমে বসেন, মা ডাকে আপনাকে। নিলয় দ্রুত চলে যায় নিশির সামনে থেকে। তারপর পলাশকে ফোন করে রাষ্ট্রপতি। পলাশ ভয়ে ভয়ে রিসিভ করে, কিন্তু ওপাশ থেকে পলাশকে ঝাড়ি না দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কবির সাহেব বলে, পলাশ, তুমি তো দেখি ছক্কা মেরে দিলে। এত কিছু গোপনে করো, আমাকে জানাওনি কেন? তুমি তো দেখি সব কিছু একাই হ্যান্ডেল করে ফেললে। আমি তোমার কাছে বেশ সন্তুষ্ট। কিন্তু স্যার, বুদ্ধিটা আমার ছেলের। আমার ছোট ছেলে রাজ সব কিছু বুঝিয়ে দিয়েছে। ওয়াও, এটা তো গ্রেট। আজকে রাজকে আমরা সবাই দেখতে পারবো। জি স্যার। স্বরাষ্ট্রমন্ত্রী যেতে বললো, তাই না? তুই কিভাবে জানলি? রাজনীতি মাইন্ড ড্যাড। রাজনীতিতে একটা কথা আছে, হয় তেল মারো, নয়তো বিপদ থেকে রক্ষা করো। বড় নেতারা তোমাকে ডাকবে। তুই পাক্কা রাজনীতির খেলোয়াড় হবি। চল, পার্টি হবে আজ।
কিডনি পাচারের টাকা দিয়ে আজকে পার্টি হবে কবির স্যারের বাড়িতে। ঠিক আছে, চলো তাহলে। ওরা দুজন বের হয়, উদ্দেশ্য স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি। পলাশ অনেক খুশি রাজের কারণে। তারপর নিলয় সোফাতে বসে আছে। জামিলা বেগম আসে নিলয়ের কাছে। নিলয়কে বলে, আমি জেনেছি সেদিন নিশিকে তুমি অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়েছিলে। সবাইকে কল করেছি, সবাই আসছে তোমাকে দেখতে। হ্যাঁ সবাই, কিন্তু এসবের কি দরকার ছিল আন্টি? চুপ থাকো তো, বসো, নিশিকে ডাকি, গল্প করো। না না থাক, আমি একা আছি। জেরিন তো দৌড়ে আসে, নিলয়ের পাশে এসে বসে। নিলয় সরে বসলো। নিশিকে আসতে দেখে নিলয় ফোনে কথা বলছে। নিশি চিল্লিয়ে কাকে যেন মারতে বলল, হাত পা ভাঙতে বলে, কিন্তু নিলয়ের উপরে নজর পড়তে নিশি আসতে কথা বলা শুরু করে। দ্রুত ফোনে কথা বলা শেষ করে নিলয়ের সামনে এসে বসে। নিলয় কিছুটা সরে যায়, নিশিও সরে মুখ সোজা করে বসে। টিচার সাহেব, আমার আঙ্কেল আসছে দেখা করতে। কে তিনি? মেয়র আয়াস। এত বড় মানুষ আমার সাথে দেখা করবে? হ্যাঁ, কারণ তার কলিজাকে বাঁচিয়েছেন, মানে আমাকে সেভ করেছেন, এই জন্য। উনি আমাকে ছাড়া বা না বলে খায় না, তাহলে বুঝেন কতটা ভালোবাসে আমায়। ও আচ্ছা, এই জন্যই আপনি চেয়ারম্যান হয়েছেন? নীলার কথা শুনে মুচকি হাসে নিশি। হঠাৎ মেসেজ টোন বেজে ওঠে। জিসানের মেসেজ, একটা লিঙ্ক পাঠিয়েছে। নিশি লিঙ্কে ক্লিক করে, ভিডিও প্লে হয়। নিশিকে নিয়ে রিলস। আরও একটা, কাশেমের ফুচকার দোকানের সামনে পায়চারি করছে, হাঁটতে স্টাইল করছে, সব কিছু কাট করে একটা হিন্দি সং লাগিয়ে 50 সেকেন্ডের রিলস বানিয়ে আপলোড করেছে। নিশি আইডিটার দিকে তাকায়। অপ্রত্যাশিত বিকেল আইডি থেকে এই রিলস পোস্ট করা হয়েছে। নিশি কমেন্টগুলো চেক করে। কেউ লিখেছে, জাতির ক্রাশ, কি স্টাইল দিয়ে হাঁটে ভাই, এটা কি তোমার গার্লফ্রেন্ড? আমাকে দিয়ে দাও। আপুটা কি সিঙ্গেল? নতুন ক্রাশ নাম্বার পাওয়া যাবে, মেয়েটাকে বউ বানিয়ে আনবো। নিশি কমেন্ট পড়ে অবাক, এইসব কি? কে ভিডিও করে, কে আপলোড করে, কার ফেসবুক আইডি এটা? নিশি বিরক্ত হয়। আপলোড হয়েছে 6 ঘন্টা আগে, 4 মিলিয়ন ভিউজ, মানে এটাও ভাইরাল হয়ে গেছে। নিশি ফোন ডাকতেই বাড়িতে সবাই এক এক করে প্রবেশ করে। সবাই নিলয়ের সাথে পরিচিত হয়। নিলয় নিশির বাবা জেহান সাহেবের পরিচিত জেনে আরও খুশি হয়। আবার জেরিনের টিচার তার উপর নিশিকে বাঁচিয়েছে। নিলয় সবার সাথে আলাপ করে চুপচাপ বসে আছে। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। নিশি লাফ দিয়ে উঠে যায়। আঙ্কেল আসছে। নিশি দৌড়ে চলে যায় দরজার কাছে। দেরি না করে দ্রুত দরজা খুলে দেয়। আয়াস সাহেব নিশিকে দেখে মুচকি হেসে জড়িয়ে ধরে। নিশি বলে, দ্রুত ভেতরে আসুন, যে ছেলে আমাকে সেভ করেছিল অ্যাক্সিডেন্ট থেকে সে বসে আছে। আয়াস সাহেব ভেতরে আসে। নিলয় ওনার দিকে তাকায় না, চুপচাপ মাথা নিচু করে বসে থাকে। নিলয় মাথা নিচু করে বসে থাকে। আয়াস সাহেব তার সামনে চেয়ারে যেয়ে বসলো। নিলয়ের দিকে তাকিয়ে বলে, তুমি এখানে? সবাই আয়াস সাহেবের দিকে তাকায়। উনি আগে থেকেই নিলয়কে চেনে, কিন্তু কিভাবে? নিশি আর আয়াস সাহেবের কাঁধে হাত দিয়ে বলে, আঙ্কেল, আপনি নিলয়কে চেনেন? হ্যাঁ, কেন চিনবো না? আমার ফোন হারিয়ে গিয়েছিল, আমার ফোনে লক করা ছিল, ফোন আর মানিব্যাগে হারিয়েছিল, মানিব্যাগে 50,000 টাকাও ছিল। থানায় জানিয়েছিলাম, তবে কোনো হদিস হয়নি। 4 দিন পর সে আমার অফিসে আসে, আমার কাছে এসে বলে, স্যার এগুলো কি আপনার? মানিব্যাগে আপনার ঠিকানা, আইডি কার্ড পেয়েছি। আমার এক্সাম ছিল বলে সেদিন এটা ফেরত দিতে যেতে পারিনি। ফোনটা পড়ে হয়তো ফেটে গেছে, অফ ছিল ফোন, সেভাবেই আছে, নিন। আমি ফোন নিয়ে অন করি, ফোনটা অন হয়, যতটুকু চার্জ ছিল সেভাবেই আছে। মানিব্যাগের সবটা দেখলাম, যেভাবে টাকা রাখছিল এবং যত টাকা ছিল সবটাই সেভাবে আছে। আমি ছেলেটার সততা দেখে অবাক হই। এই যুগে এর চেয়েও এতটা সৎ ছেলে পাওয়া যায়, এটা কি ভাবা যায়? ওকে বলছিলাম, মানিব্যাগে এতগুলো টাকা, দামি আইফোন, সব কিছু পেয়ে তুমি নিজের জন্য নিলে না কেন? ফেরত দিলে কেন? আমাকে কি বলে জানিস? বলে শেষ এসব কিছু চেক করার জন্য সময় পাইনি, শুধুমাত্র উপরের আইডি কার্ড দেখে আপনাকে চিনেছিলাম, হয়তো আপনার মূল্যবান জিনিস থাকবে ভেবে ফেরত দিয়েছি। কি আজব ছেলে বল। আর সত্যি সে খোলেনি,
আমি টাকাগুলো একটা উল্টো আরেকটা পাল্টে রেখেছিলাম, যেমন সেভাবেই ছিল। টাকাগুলো নতুন কচকচে নোটও ছিল, সেভাবেই টাকাগুলো ফেরত পাই। ফোনটাও সে অন করেনি। এমন ছেলে এ যুগে দেখতে পাওয়াটা বিরল বিষয়। তা আপনি কিছু বলেননি তখন? বলেনি, বলেছিলাম 10,000 টাকা পুরস্কার নাও। আমাকে কি বলে জানিস? বলে সেই উপকারের প্রতিদান টাকাতে হয় না, তারপর চলে আসে। মানে আমাকে বোঝাও যে ছেলে এত দামি কিছু পেল, সে সুবাদে কোনো কিছুই গ্রহণ করেনি। সত্যি এই ছেলে একটা অদ্ভুত প্রকৃতি। আয়াত সাহেবের কথা শুনে নিশির বাড়ির সবাই নিলয়ের দিকে তাকিয়ে থাকে অবাক হয়ে। বাড়িতে প্রায় 10 জন লোক এখন, সবাই তো নিলয়ের প্রশংসা করতে ব্যস্ত। নিলয় চুপচাপ বসে আছে, কারো দিকে তাকাচ্ছে না। জামিলা বলে, সেদিন আমি টেবিলে 1,000 টাকার নোট রেখে একটু রান্নাঘরে গিয়েছিলাম, দেখছিলাম বাতাসে উড়ে দরজার কাছে চলে গেছে। ঠিক সেই সময় নীলের যাচ্ছিল দরজার কাছে, টাকাটা দেখে টেবিলের কাছে এসে স্ট্রে চাপা দিয়ে চলে যায়। অন্য ছেলে হলে তো পকেটে খুঁজে নিয়ে চলে যেত। সেদিনই বুঝেছিলাম এই ছেলেটার প্রশংসা নিশির বাবা এমনি এমনি করে না। হা হা, শুরু করো সবাই। সবাই খাবার খেতে থাকে, কিন্তু নিশি নিলয়ের দিকে তাকানো বেশি মনোযোগ দেয়। নিলয় একবার তাকায় নিশির দিকে, নিশি এক চোখ টিপ দেয়। নিলয় সেটা দেখা মাত্রই হেঁচকে ওঠা শুরু করে। তাড়াতাড়ি জামিলা পানি দেয় নিলয়কে। নিশি চোরা হাসি দিতে থাকে। সবাই খাবার শেষ করে। নিলয় দ্রুত বিদায় নিয়ে বের হয়। বাড়ির উঠানে আসতেই পেছন থেকে নিশির গলা শুনতে পায় নিলয়, ওই টিচার। নিলয় ঘুরে তাকায়। নিশি দৌড়ে আসে নিলয়ের সামনে। নিলয়ের দিকে তাকিয়ে নিশি মুচকি হাসে। নিলয় চোখ নিচু করে। নিশি বলে, এত রাতে একা যেতে পারবেন? আমি সাহসী। আচ্ছা, আমি একটু এগিয়ে দিয়ে আসবো? না, তার প্রয়োজন নেই। চলুন না, দোকান অবধি যাব। বাড়িতে আইসক্রিম ফুরিয়ে গেছে, খাবার পর আইসক্রিম না খেলে কেমন যেন লাগে। চলেন চলেন। নিলয় আর কিছু বলল না। নিলয় পকেটে হাত গুজে হাঁটছে, নিশি পাশে হাঁটছে। দুজনেই নীরব। নিশি নীরবতা ভেঙে বলে, ওই টিচার, আপনি কি সবসময় এমন গম্ভীর? মানে? না মানে, এমন চুপচাপ থাকেন সব সময়? কথা বলার দরকার পড়ে না। আপনি কোথায় থাকেন? ধোয়াপাড়াতে। বাবা, অটোতে যেতেই তো 20 মিনিট লাগবে। কাশেম ফুচকা গ্যালারি চলে আসছে, আইসক্রিম নিয়ে চলে যান। নিলয় আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। নিশি নিলয়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। রাজদের পার্টি শেষে সবাই এক এক করে চলে যায়। পলাশ, রাজ আর কবির বসে আছে। তিনজনে ড্রিঙ্কস করছে। কবির পলাশকে বলে, পলাশ, তোমার বড় ছেলে কোথায়? দেশের বাইরে। ও, তোমার বড় ছেলের চেয়ে মনে হচ্ছে তো ছোট ছেলে রাজ বেশ কাজের ছেলে। অনেক কাজের ছেলে। নিশিকে মারতে বলেছিলাম, সেটার কি খবর? শোনো, ও থাকলে তোমরা ওখানে ইলেকশন করতে অনেক সমস্যা হবে। মারতে তো চেয়েছিলাম, কিন্তু কিভাবে যে বেঁচে গেল সেটাই বুঝতে পারছি না। ট্রাকটা ধাক্কা দিতে যাচ্ছিল, তখনই কে যেন এসে ট্রাকের সামনে এসে ওকে বাঁচিয়ে নিয়েছে। কি, বেঁচে আছে এখনো? আর সেই ট্রাকের কি খবর? ট্রাক যেন কোনোভাবে ওদের হাতে না পড়ে। সিসিটিভিতে কিন্তু দেখা যাবে। চিন্তা নেই আঙ্কেল, যে ট্রাকের ড্রাইভার ছিল সে আর বেঁচেনি, আর ট্রাকটা নদীর পানিতে ফেলে দিয়েছে। বাহ পলাশ, তোমার ছেলেকেই দরকার। সামনে এমপির ইলেকশন, রাজ দাঁড়াবে তোমার জায়গাতে। কোনো সমস্যা নেই স্যার, আপনি খালি পাশে থাকলেই হবে। কিন্তু ইলেকশনের বিপরীতে আয়াস দাঁড়াবে। ওই শালা পাবলিক ফিগার টাইপ, ঝামেলা আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। নির্বাচন মাঠে কেউ ভোটই দিতে যাবে না। নির্বাচনের আগের রাতে এলাকা পুরো কারফিউ জারি চলবে, আর যারা যাবে তারা আমাদের দলেই ভোট দেবে। ওই ছেলেকে তুমি এতদিন কিভাবে বসিয়ে রেখেছিলে? তার ভিতরে লিডার হওয়ার সব গুণই আছে। এমন লিডার পাশে থাকলে 30 বছর নিশ্চিন্তে থাকা যাবে। যাও, আমি নমিনেশনের সব ব্যবস্থা করছি। ঠিক আছে আঙ্কেল, আপনার পাশে আমি আসছি সব সময়। রাজ কথাটা বলে ওর বাবাকে নিয়ে বের হয়। রাজ গাড়ি ড্রাইভ করে। পলাশ বলে, কবির স্যার, এত দ্রুত তোর প্রতি ফিদা হবে সেটা ভাবতেই পারিনি। এটা তো হওয়ারই ছিল। সামনে এমপি হতে যাচ্ছিস, অল্প বয়স, এত জলদি রাজনীতিতে আসবি, সামলাতে পারবি তো?
ড্যাড, আমি এমপি হতে নয়, রাজনীতিতে আসবো তোমার কবির স্যারের জায়গাটা নিতে, মানে স্বরাষ্ট্রমন্ত্রী হব। কি ওই নেশা কি তোর হয়ে গেছে বেশি? নো ড্যাড, সময় হোক, বুঝতে পারবা। এখন ঠিকমতো বসো। রাজের কথা শুনে পলাশের নেশা চলে গেল। নিজের ছেলের কথা শুনে কেমন যেন গা ঝাটকা দিয়ে উঠছে তার। কি বলবে সে বুঝতে পারছে না, তবে এটা বুঝতে পারছে যে রাজ রাজনীতির মাঠে নামবে জেতার জন্য, তার পজিশনের জন্য। রাষ্ট্রপতি দেশের সব জেলা থেকে বড় বড় পুলিশ কর্মকর্তা ও সাইবার সিকিউরিটি টিমের হেড মেম্বারদের ডেকেছে। সবার উদ্দেশ্যে বলে, কি করছেন আপনারা? কোথা থেকে এলো এই এনিমাস? কে এসে কি চাই? সে কেন দেশের মন্ত্রীদের টার্গেট করে তাদের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করছে? আসল কথা হলো, সে জানে কিভাবে আমাদের কোথায় কোন অ্যাকাউন্ট আছে। স্যার, শুনেছি আপনার এই অ্যাকাউন্টে যত টাকা ছিল তার লিগ্যাল হিসাব আপনার কাছে নেই। এটা তো আপনার কালো টাকার অ্যাকাউন্ট। আমরা ইনভেস্টিগেশন চালাচ্ছি। এনিমাস হ্যাকার যতজনের অ্যাকাউন্ট হ্যাক করেছে সেই সব অ্যাকাউন্টের ব্যাপারে আমরা ক্রাইম ব্রাঞ্চ খোঁজ নিয়ে জানতে পারি এইটা ইললিগ্যাল টাকা, সহজভাবে বলা যায় 2 নাম্বারি টাকা এসব অ্যাকাউন্টে রাখা হয়েছে। এনিমাস হলো হ্যাকার, সে হ্যাক করে টাকা নিচ্ছে, সেটা বিষয়ে পড়ে। আগে আপনারা বলবেন আপনাদের অ্যাকাউন্টে টাকাগুলো আসে কোথা থেকে? আমাদের মেইন অ্যাকাউন্টে যত টাকা আছে সেটা হিসাবে অনেক বিশাল, কোটি কোটি টাকা কিভাবে হলো? ফারাদ সাহেব চুপ হয়ে গেছে, কি বলবো বুঝতে পারছে না। অ্যানিমাস তো এটাই চেয়েছে, সে যতই টাকা হাতিয়ে নিক, কিন্তু কেউ ওর বিরুদ্ধে বলতে পারবে না। ক্রাইম ব্রাঞ্চের হেড শুভম রায় কতগুলো প্রশ্ন ফারাদ সাহেবের সামনে দাঁড় করিয়েছে, কিন্তু ফারাদ চুপচাপ ইশারায় শুভমকে বলে, শালা একবার তোকে একা পেয়ে নি। ফারাদ সাহেব বলে, সবাই এনিমাসকে খুঁজে বের করো, যাও মিটিং শেষ। সবাই চলে যায়, কিন্তু শুভমকে ডাকে ফারাদ। স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে এসে দাঁড়ায় শুভম। দুজন গার্ড এসে শুভমকে পিটায়। ফারাদ সাহেবের কাছে এসে বলে, কুত্তা হারামি, আমার বিরুদ্ধে প্রশ্ন করিস? তোর সাহস কে দিয়েছে? তোকে মেরে ফেলবো আমি। স্যার প্লিজ মারবেন না, আমি এসব বলতে চাইনি, আমি তো কিছুই জানতাম না। ওই কুত্তার বাচ্চা, জানিস না মানে? তুই না জানলে এমন প্রশ্ন সবার সামনে কেন করেছিস? ওই থামছিস কেন? মার শালারে। স্যার আমি সব বলছি, আমাকে মারবেন না। কি বলবে? স্যার ও আমাকে বলাতে বাধ্য করেছে। আরে কে সে? ওই হ্যাকার অ্যানিমাস, সে আমার সব সিক্রেট জানে। আমার ফোন, আমার কম্পিউটার, আমার পার্সোনাল তথ্য, আমার ওয়াইফের মধ্যকার পার্সোনাল ভিডিও, আমার ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট, সব কিছু অ্যানিমাস জানে। সে আমাকে সবার সামনে এসব কিছু বলতে বলেছে। যদি আমি না বলতাম সে এসব কিছু ভাইরাল করে দিত। সে অনেক ডেঞ্জারাস স্যার। আমাকে সে সিক্রেট ক্যামেরা নিয়ে এখানে আসতে বলে। আমি যা বলেছি সে জানে, সবার সামনে যে বলছি সে ওটাও দেখছে। আমি জানি সে এখন ওই কথার উপর ভিত্তি করে আরও বড় কিছু করবে। তখন কথা বলতে গেলে সে এটাই পাবলিকলি টিভি চ্যানেলের রিপোর্ট আকারে দেখাবে। ও শিট, তুই শালা আগে বোঝাবি না এমন কিছু? বোঝাতে পারবো না, আমি নিজেই ভুক্তভোগী স্যার, বাঁচান আমাকে। তোকে আমি কি বাঁচাবো? নিজেই তো আগে বাঁচি। ওরা সবাই ঝামেলাতে পড়েছে, কিন্তু আসলেই অ্যানিমাস চাইছেটা কি? শুধু ওরা দুজনে নয়, অ্যানিমাস সব খারাপ অফিসার মন্ত্রীদের রাতের ঘুম হারাম করে দিয়েছে। সবাই ভয়ে আছে, না জানি কি ভাইরাল হতে পারে। গোপনে তারা এত পাপ করেছে যে সেগুলো ভেবেই এখন আফসোস করছে। এখন যদি ভাইরাল হয় তাহলে সব কিছু শেষ। এজন্য বলা হয়েছে নিশ্চয়ই সব কিছু দেখে ওপরের মালিক। এখন সেটারই ভয়ে ওরা ঘুমাতে পারে না। নিশি কাশেম মামার ফুচকার দোকানে বসে আছে, ওর সব লোকেরাও আছে। সেই ট্রাকের কোনো খোঁজ পায়নি কেউ। 3-4 দিন পর নিশি আবার ওর আগের জায়গাতে এসেছে। একটা বাইক আসলো সেখানে, বাইক থেকে একটা ছেলে নামে, দেখতে সুদর্শনও বেশ। দোকানের ভেতরে এসে
একটি টেবিলে বসলো, মাংসের চপ অর্ডার দিয়ে ফোন চাপছে, গায়ে স্যুট বুট পরা, সবাই ছেলেটার দিকে তাকিয়ে আছে। জিসান নিশির কানের কাছে মুখ এনে বলে, এটা রাজ, এমপি পলাশের ছোট ছেলে, কিন্তু সে এখানে কেন? এটাই রাজ? আচ্ছা দেখতে দে। দেখতে কিন্তু হ্যাপি। ক্রাশ খেয়ে গেলাম। বেশি কথা বলিস না তো। কেন, এটা কি আপনি নেবেন? কাশেম প্লেটে চপ নিয়ে রাজের সামনে আসে, রাজকে বলে, বাবা তুমি আমাগো এমপি সাহেবের পোলা না? হ্যাঁ আঙ্কেল, আপনি আমাকে জানেন? হ্যাঁ জানি, তোমার বাবার লগে দেখতেছিলাম টিভিতে। ও, আসলে বাবার রাজনীতির সাথে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু উনি তো এসব নিয়ে ব্যস্ত থাকে, তাই মাঝে মাঝে ওনার কাজের মধ্যে আসতে হয়। তুমিও আমার এই গরিব দোকানে আইছো, এসব খাবার খাইয়া তোমার খারাপ লাগবে না? কি যে বলেন চাচা, আমার কাছে গরিব ধনী বলে কিছু নেই। আমরা তো সবাই মানুষ, আর প্রতিটা মানুষ বেঁচে থাকার জন্য তো সংগ্রাম করে, কাজ করে, কাজই তো মানুষের আসল পরিচয়। তুমি অনেক ভালা, তোমার বাবার মতো হইলা না, ভালা লাগলে বাবা। হ্যাঁ, আশীর্বাদ করবেন। আমার বাবা তো তার হাসপাতালে ঝামেলা নিয়ে কত কী করলো। এত বললাম হাসপাতাল বানিয়েছো, মানুষের সেবা করো, অল্প চিকিৎসা টাকা নিয়ে কাজ করো, শুনিয়ে না। এর জন্য ওনার সাথে আমি তেমন কথা বলি না, তবে এই ইউনিয়নের চেয়ারম্যানের সাথে দেখা করতে এসেছিলাম, তাকে ধন্যবাদ দিতে চাইছিলাম আমার বাবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য তার ভুলগুলো। বাড়ি কোথায় জানেন? রাজ কথাগুলো বলে থামলো। সবাই রাজের কথা শুনে চোখ বড় করে আছে। রাজ এমনিতে হ্যান্ডসাম, তার উপর কত সুন্দর করে কথা বলল, আর বিশেষ করে ওর বাবার বিপরীতে একজন রাজনীতির সাথে সম্পর্ক নেই। নিশি রাজকে দেখে তো আরও অবাক। কাশেম চাচা বলে, বাবা চেয়ারম্যানদের বাড়ি যাওয়ার লাগবে না, ওই যে দেহ বৈশা আছে এখানে। রাজ সেদিকে তাকায়, রাজকে দেখছিল ওরা সবাই। রাজ তাকাতেই ওরা তড়িঘড়ি করে চোখ সরিয়ে নিতে থাকে, কিন্তু রাজ দেখে ফেলে, মুচকি হাসলো। রাজ বসা থেকে উঠে দাঁড়ায়, নিশির সামনে আসে রাজ। নিশি ফোন চাপার ভান করে, রাজকে দেখেও না দেখার অভিনয় করে। রাজ এসে নিশির দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, হ্যালো চেয়ারম্যান, আমি রাজ। আপনাকে সেদিনের ঘটনার জন্য ধন্যবাদ দিতে এসেছি, কিন্তু ভেবেছিলাম একটা ট্রিট দেবো, যদি আরও আমার বাবাকে শাস্তি দিতে পারতেন সেদিন, কিন্তু কম হয়ে গেছে। আমার চ্যারিটি সংস্থানে কোনো দিন দান করে না, অথচ কিছুদিন দান করে সেটার নাম নিয়েছে। উফ, আপনি তো বেশ হ্যান্ডসাম আর অনেক ভালো একজন মানুষ। নিজের বাবার বিষয়ে নিজেই কথা বলছেন, আপনি গ্রেট। মনে হয় না আমাকে আপনাদের চেয়ারম্যান পছন্দ হয়েছে, আবার বাবা এমপি বলে হয়তো পছন্দ করলো না। আরে না না, করছে। কদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল ওনার একটা, তাই শকড হয়ে কথা বলতে পারছে না তেমন। নিশি বসা থেকে উঠে দাঁড়ায়, ওদের দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে রাজকে বলে। রাজের দিকে তাকায় নিশি, রাজের মুখে মুগ্ধতার হাসি। রাজকে বলে, শুনে ভালো লাগলো যে আপনি আপনার বাবার মতো না। তাকে সাবধান করে দিবেন যেন পরবর্তীতে এমন কোনো কাজ না করে। সে এমপি, সে তার ক্ষমতার অপব্যবহার যেন না করে। অফকোর্স তাকে বলবো, তবে আপনাকে ধন্যবাদ তো দিতেই হবে। কোনো দরকার নেই। ওকে আঙ্কেল, আমার বিল কত হয়েছে? আজকে তুমি আমাগো অতিথি, এর লইগা তোমারে আপ্যায়ন করলাম, টাকা লাগবো না, তুমি যাও বাবা। না না, সেটা কি হয়, এটা আপনার প্রাপ্য, নিন ধরেন। রাজ 100 টাকা বের করে দেয়। তারপর দোকান থেকে বের হয় সে। পেছন থেকে মারিয়া খুশি ডাকে ডাকে রাজের কাছে আসে, রাজের থেকে নাম্বারটাও নিয়ে আসে ওরা। রাজ মুচকি হেসে চলে যায়। রাজ কি করতে চাচ্ছে সেটা ওরা কেউ বুঝতে পারছে না। রাজের এমন ভালো মানুষই কতটা ভয়ঙ্কর তা ওরা জানে না। জেরিন সারা রাত ঘুমাতে পারেনি, নিলয়ের কথা ভেবেছে। ছোট থেকেই সে মেয়েদের সাথে বেরিয়েছে বেশি, গার্লস স্কুল থেকে শুরু করে গার্লস কলেজে পড়েছে। ছেলেদের সাথেও কখনো কোচিং করেনি। ছেলে বলতে পরিচিত কজন আছে, আর 2-1 টিচার ছাড়া সেভাবে জেরিন পরিচিত নয় ছেলেদের সাথে। তবে যে কতজন টিচার আসতো তা জেরিনের কড়া নজরদারিতে সেসব টিচারগুলো ভয়ে পালাতো। অর্থাৎ যে টিচার জেরিনের সাথে ফ্ল্যাট টাইপ করতো সেই টিচারকেই নিশি পিটিয়ে বের করে দিয়েছে। এজন্য কোনো ছেলে টিচার পড়াতে আসতো না, আর মেয়ে টিচার পাওয়া যেত না। কিন্তু নিলয় পড়াতে আসার পর জেরিন কেমন যেন হয়ে গেছে।
না পড়াগুলো পড়ে রাখে, পড়ার প্রতি আগ্রহী হয়। কিন্তু কেন? নিলয়কে জেরিন পছন্দ করতে শুরু করেছে। নিলয়ের কথা ভেবেই জেরিন মুচকি হাসে, কিন্তু নিশির কথাটাও মনে পড়ে। নিশি যেভাবে তার টিচারকে দেখছিল তাতে করে নিশি ঝামেলা করবে, এজন্য জেরিন নিলয়কে ইনডাইরেক্টলি বোঝাবে সে তাকে ভালোবাসে। নিলয় আজকে পড়াতে যাবে। নিশি দাঁড়িয়ে আছে রাস্তার পাশে। জিসানিরা এসে কয়েকবার জিজ্ঞেস করেছে নিশিকে যে এখানে কি করছে, কিন্তু নিশি কিছুই বলেনি। নিলয় এসে নামলো। নিলয় ভাড়া দিয়ে হেঁটে জেরিনদের বাড়ির দিকে যেতে থাকে। নিশি পেছন থেকে ডাক দেয়, ওই টিচার শোনেন, জি। পড়াতে যাচ্ছেন? আমিও যাব। ও নিশি আপু, কি ব্যাপার? আপনি এই ছেলের সাথে কথা বলছেন কেন? এই তোরা সেদিনের জন্য সরি বল। সরি বলবো কেন? বলতে বলেছি না, সরি বল সবাই। ওকে ভাই, সেদিনের ব্যবহারে আমরা দুঃখিত, আর এমন হবে না। ঠিক আছে। তোরা থাক, আমি বাড়িতে গেলাম। নিলয় হাঁটতে থাকে। পেছন থেকে নিশির হাত টেনে ধরে ওরা। সবাই ঘিরে ধরে। কি ব্যাপার আপু, কাহিনী কি? সত্যি করে বলো তো। ছেলেটার কাছে আমাদের সরি বলালে? তোমার কাহিনী তো অন্যরকম লাগছে। আরে ওই ছেলেটা আমার বোন জেরিনকে পড়ায়, এই জন্য যদি বাসায় আমাকে নিয়ে বিচার যদি দেয় তাই সব কিছু ঠিক করে নিচ্ছি। সেটা তো বুঝলাম, কিন্তু তুমি এখানে এসে ওর জন্য দাঁড়িয়েছিলে? না না, আমি কেন দাঁড়িয়ে থাকবো? আমার এমনি কাজ ছিল। তা সেই কাজ শেষ হয়ে গেছে? তোর সর, এখন বাড়ি যেতে হবে। বাড়িতে মানে? ও, টিচার বাড়িতে যাবে বলে তাই বাড়িতে যাবা? তোরা এত প্রশ্ন করিস কেন? তোরা সর তো। আমি জানি তোমার কাজ কি ছিল, টিচারের জন্য অপেক্ষা করা। তোমার লজ্জা করে না বড় বোন হয়ে ছোট বোনের টিচারের সাথে লাইন মারতে? চুপ থাক, থাক তো। নিশি ওদের থেকে এক প্রকার দৌড়ে চলে আসে। পেছন থেকে ওরা হাসতে থাকে। হাসতে হাসতে ওরা সবাই একসাথে বলে, আমরা বুঝতে পেরেছি, সমস্যা নেই, লাইন মারতে থাকো। নিশি পেছনে তাকিয়ে ঘুষি দেখিয়ে দৌড়ে চলে যায়। নিলয় প্রায় বাড়িতে ঢুকবে। নিশি তখনও হাঁপাতে হাঁপাতে নিলয়ের পাশে এসে দাঁড়ায়। নিশির মুখটা ঘেমে গেছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, ঠোঁটের উপর নাকের উপর ঘাম জমেছে, যেটা দেখে নিলয় যেন কথা শুনলে ভোগে। কতটা সুন্দর দেখাচ্ছে নিশিকে। নিলয় বেশিক্ষণ তাকিয়ে থাকতে সাহস পায় না, তাড়াতাড়ি চোখ সরিয়ে বলে, কিছু বলবেন? আপনার সাথে আমার কিছু কথা আছে। জি বলুন। আজকে না, 8 দিন পর বলবো, মানে ডিসেম্বরের 25 তারিখে বলবো। আজকে তো 17 তারিখ। আচ্ছা। ও হ্যাঁ, ওই দিন কিন্তু আপনি আমাদের বাসায় আসবেন, ইনভাইট রইল। যদি না আসেন তাহলে আপনার বাসা থেকে তুলে নিয়ে আসবো কিন্তু। আসবো। নিলয় ভেতরে প্রবেশ করে। নিশি বাহিরে দাঁড়িয়ে থাকে। নিলয় সোজা জেরিনের রুমে আসে। জেরিনের দিকে তাকায় নিলয়। জেরিন বেশ সেজে গুজে পড়তে বসেছে। নিলয় বলল, পড়া শেষে কি কোথাও যাবা? না তো টিচার, কেন? না এমনি। ও, এইভাবে পড়তে এসেছি তাই? না মানে ইচ্ছে হলো তাই আর কি। টিচার, এই অঙ্কটা বুঝতে পারছি না। জেরিন খাতা বাড়িয়ে দেওয়ার সময় নিলয়ের হাত স্পর্শ করে। জেরিন যে এটা ইচ্ছে করে করেছে সেটা নিলয় কিছুটা বুঝতে পারে, কিন্তু নিলয় কিছু বলে না। জেরিনকে অঙ্ক বুঝিয়ে দেয়। পড়া শেষ করে নিলয় যখন চলে আসবে তখন জেরিন ডাক দেয়, টিচার। হ্যাঁ। মাঝে মাঝে না অঙ্ক বুঝতে অনেক সমস্যা হয়, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেলে না অনেক ভালো হতো। আচ্ছা। নিলয় এসে জেরিনের খাতায় নাম্বার লিখে চলে যায়। জেরিন সাথে সাথেই ফোন এনে নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপ চেক দেয়। নিলয়ের নাম্বারটা হোয়াটসঅ্যাপে শো করতেই মুচকি হাসতে থাকে জেরিন। একটা ভৌতিক ফটো দেওয়া ডিপিতে আইডি নাম লেখা মিস্টার নিলয়। জেরিনের হাত কাঁপে, নক করবে কি করবে না ভেবে। তবে সে অনেক খুশি। নিলয় বের হয়ে আসে। গেট দিয়ে বাহিরে এসেই দেখতে পায় নিশি দাঁড়ানো, সাথে ওর লোকজনও আছে। ওদেরকে দেখে নিলয় দ্রুত হেঁটে চলে আসতে থাকে। তখনই পেছন থেকে একজন ডাক দিয়ে বলে, জিজু। নিলয় দাঁড়াতে গিয়েও থেমে যায়। তবে নিশি ডাকে, এই টিচার দাঁড়ান। নিলয় দাঁড়ালো। নিশি আসলো পাশে। নিশি বলে, চলেন এগিয়ে দিই আপনাকে। দরকার নাই। কেন নেই?
আমি মেয়ে না যে রাস্তায় কিছু হবে। বেশি কথা কেন বলেন? বেশি কথা বলে পোলাপান নিয়ে আপনার বাসায় হামলা করব, কিন্তু বলে দিলাম। না না ঠিক আছে, আসুন। নিশি আর নিলয় হাঁটতে থাকে, পেছনে নিশির লোকেরা আসছে। নিলয় কোনো কথা বলছে না। বাজারে আসে ওরা। নিলয় অটোর জন্য দাঁড়ায়, কিন্তু ওদিকে অটো যেতে চায় না। যা দু একটা আছে নিলয় একা যাবে বলাতে কেটে পড়ছে। নিলয় দাঁড়িয়ে থাকে। নিশি একটা অটো ডাক দেয়। এই অটো এদিকে। জি আপা, আপনি যাবেন কোথায়? ধোপা পাড়াতে যাবেন? হ্যাঁ যাব, ওঠেন। দুইজন তো আপনারা। হ্যাঁ টিচার, উঠুন। আপনি যাবেন? হ্যাঁ, দেখছেন না একা যাবে না বললো। আচ্ছা। নিলয় উঠল, নিশি উঠল পাশে। জিসান আর বাদল দৌড়ে ড্রাইভারের পাশে এসে বসলো। তারা ওদের সাথে যাবে বলে অটোওয়ালাকে জানালো। নিলয় চুপচাপ বসে আছে। জিসান মেসেজ দেয় নিশিকে। কি হলো আপু, চুপচাপ কেন? ও জানে তুমি ওরে লাইন মারছো, তা বুঝেছে তো। প্রপোজ করে দাও। না না, এখন না, বেশি বকিস না। কি কথা বলবো বলে দে। নাম্বার নিয়েছো? নাম্বার চাও? নাম্বার চাইবো? ছি, মেয়ে হয়ে লাইন মারছি, আবার নির্লজ্জের মতো নাম্বার চাইবো নাকি? মানুষ প্রেমে পড়লে নির্লজ্জ হয়, এটা নতুন কিছু না। আর তুমি তো মহা নির্লজ্জ। লাত্তি খাবি তুই, চুপচাপ বসে থাক। হঠাৎ অটো জোরে ব্রেক করলো। নিশি বলে, কি ব্যাপার মামা, রাখলেন কেন? আপা, দোপাড়াতে ঢোকা যাবে না। ওই যে দেখছেন সামনে গ্যাংজাম লাগছে। এই জিসান, দেখ তো কি হয়েছে। আচ্ছা। জিসান আর বাদল নেমে সামনে যায়। সামনে যেয়ে দেখে একটা মেয়ের লাশ পড়ে আছে রাস্তার মাঝখানে, গায়ে সাদা ওড়না দেওয়া। পাশে মেয়েটার বাবা বসে কাঁদছে। জিসান এগিয়ে গিয়ে লোকটার কাছে জিজ্ঞাসা করে, চাচা কি হয়েছে? বাবা, ওরা আমার মেয়েকে মেরে ফেলেছে। মেম্বারের ছেলেরা মিলে আমার মেয়েটাকে ধর্ষণ করে মেরেছে। আমি এর বিচার চাইতে গিয়েছিলাম, ওরা আমার মেয়েকে এখানে ফেলে রেখে চলে গিয়েছে। আচ্ছা, একটু অপেক্ষা করেন। জিসান আসে নিশির কাছে। নিশি বলে, কি হয়েছে? এই এলাকার মেম্বার আছে মাজেদ। মাজেদের ছেলে একটা লোকের মেয়েকে ধর্ষণ করে রাস্তায় ফেলে দিয়েছে। মেয়েটা মারা গেছে। মানে মাজেদ মেম্বারের ছেলে? এমপির লোক না এই মাজেদ? শালা যতগুলো এমপির লোক আছে সবগুলো জানো, আর পুলিশ আসেনি? লোকটা কাঁদছে অনেক। আচ্ছা চল। নিশি বের হয়। ওরা তিনজন ভিড় ঠেলে চাচার কাছে যায়। নিশিকে দেখে লোকটা নিশির পা জড়িয়ে ধরে কেঁদে বলতে থাকে, মা, ওরা আমার মেয়েকে মেরে ফেলেছে। ওরা আমার মেয়ের সাথে খারাপ কাজ করছে। বাদল, পানি নিয়ে আয়। পা ছাড়েন, আমি দেখছি। চিন্তা করবে না, কি হয়েছে সবটা আমায় বলেন। নিশির কথা মতো বয়স্ক লোকটা নিজেকে কিছুটা সামলে নেয়। রাস্তার পাশে বসে নিশিকে বলে, আমার মেয়েটা স্কুলে পড়তো, 10-এ পড়তো সে। আমি দিনমজুর, কষ্ট করে ওর পড়াশোনা করাই। কিন্তু রাস্তাঘাটে পায়েল এর মাজেদের ছেলে মাহিন অনেক বিরক্ত করত। প্রতিদিন মেয়েটা এসে কাঁদতো। একদিন এসে বলে, বাবা, মাহিন আমাকে অনেক বাজে কথা বলে। প্রেমের প্রস্তাব দিয়েছিল, আমি না করে দিয়েছি। এরপর থেকে প্রতিদিন রাস্তায় আমাকে দেখে অনেক বাজে কথা বলে। আমাকে হুমকি দেয় তুলে নিয়ে যাওয়ার, আমার হাত ধরে জোর করে। আমি বকা দিয়েছিলাম এসব শুনে। বলছিলাম যে যা পারে বলুক, যাবি আর আসবি, কারো দিকে তাকাবি না। এমন হইলে ঘরে বসে থাক, পড়াশোনার দরকার নেই। ছেলে দেখে বিয়ে করে দেই। মেয়েটা আমার, তার পড়াশোনা বন্ধ হবে বলে আর কিছুই বলতো না আমাকে। পায়েল রোজ স্কুল থেকে এসে কাঁদতো। মা মরা একটা মাত্র মেয়ে আমার। আমার বাড়ির আশেপাশে মাহিনকে ঘুরতে দেখছি অনেকবার। একদিন ডেকে বলছিলাম, তুমি আমার মেয়ের সাথে এমন করে কেন বাবা? ও ছোট একটা মেয়ে, পড়াশোনা করছে। দয়া করে রাস্তাঘাটে ওকে উত্ত্যক্ত করা বন্ধ করো। আমাকে মাহিন গালি দিয়ে বলে, শালা বুইরা, তোর মেয়েকে ভালোবাসার প্রস্তাব দিয়েছিলাম, সে আমাকে না করে দিয়েছে। অনেক অপমান করেছে সবার সামনে। তোর মেয়েকে তো খাইছি আমি। দেখ তোর মেয়ের সাথে কি কি করি আমি। চাচা থামলো। বাদল পানি এনে দেয়। পানি খেয়ে কান্না ভেজা চোখে নিশির দিকে তাকালো। নিশি চাচার মাথায় হাত বোলাতে থাকে। জিসানের দিকে তাকায় নিশি। ইশারায় বলে পুলিশকে কল করতে। জিসান জানায় অলরেডি সে পুলিশকে কল দিয়েছে। চাচা আবার বলে, আমি সেদিন আর কিছু বলিনি।
একদিন আমি আমার মেয়ের পিছু নেই, 4 জন ছেলে আমার মেয়েকে অনেক বিরক্ত করে, পথ আটকায় রেখে ওড়না ধরে টানে, গালে হাত দেয়, চুলে হাত দেয়। আমার মেয়ে মাঝখানে দাঁড়িয়ে কাঁদে। পায়েল চলে যেতে আমি ওদের কাছে যাই। মাহিন ছিল সেই ছেলেদের ভিতরে। মাহিনকে যে চর মারি আমি। ওরা আমাকে লাঠি দিয়ে আস্তায় ফেলে দেয়, অনেক বাজে গালি দেয়, আমার মেয়ের সাথে বাজে কাজ করা হুমকি দেয়। তারপর আর 2 দিন হয়েছে আমার মেয়ে বাড়ি ফেরে না। আমি অনেক জায়গাতে খুঁজছি, এমনকি থানাতেও গিয়েছিলাম। আমার মেয়েকে খুঁজে দিতে বলতে থানার অফিসার বলে আমার মেয়ে নাকি কারোর সাথে পালিয়েছে খোঁজ নিতে। ওরাও আমার মেয়ের নিয়ে বাজে কথা বলে মা, টাকা চায় কেস করতে। আজকে যখন আমি এই রাস্তা দিয়ে হাঁটছি, আমার মেয়েটাকে একটা গাড়ি থেকে ফেলে দেয় আমার সামনে। ওর গায়ে কোনো কাপড় নাই মা। একটা মেয়ে এমন দেখে ওড়নাটা দিয়ে গেছে। আমার মেয়েটাকে ওরা মেরে ফেলেছে। নিশির মুখের রংটা পাল্টে লাল বর্ণ ধারণ করেছে। রাগে চোখের কোণা দিয়ে জল গড়িয়ে পড়তে শুরু করেছে। গায়ের লোমগুলো দাঁড়িয়ে গেছে ওর। মাথা কাজ করা যেন বন্ধ করে দিয়েছে। বাদলকে ডাকে নিশি। ওই পোলাপানদের ডাক। মাহিনকে যেখান থেকে পারিস আধা ঘন্টার ভেতর তুলে নিয়ে আসবি। যত জনই থাকুক সবটাকে তুলে নিয়ে আয়। আর জিসান, রাস্তা আটকে দে। এখান থেকে কেবল অ্যাম্বুলেন্স ছাড়া আর কোনো কিছু যাবে না। আর চাচা, ওই জানোয়ার পুলিশকে দেখিয়ে দিবেন। জলদি কর তোরা, আর পোলাপান পাঠিয়ে দে এখানে কিছু। আর একটা কাফনের কাপড় নিয়ে আয় তো। নিশি রেগে পুরো কন্ট্রোলের বাইরে চলে গিয়েছে। পায়চারি করছে সে। 5 মিনিটের ভেতরে কতগুলো বাইক আসে সেখানে। সবগুলো নিশির লোক। 10টা বাইকে 20 জন ছেলে এসে রাস্তা পুরো ব্লক করে দেয়। নিশির হাতে একটা বেসবল স্টিক ধরিয়ে দেয় জিসান। নিশির কাছে আসে পায়েলের বাবা। নিশির হাতে একটা কাগজ দিয়ে বলে, মাগো, এই কাগজটা আমি ওর পড়ার টেবিলে পাইছি। আমি বেশি পড়ালেখা পারি না, তবুও বুঝেছি এটা ওর লেখা। আমি এটা পকেটে নিয়ে 2 দিন ঘুরছি। মেম্বার বাড়ি গিয়েছিলাম, মেম্বার আমাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। কাফনের কাপড় চলে এসেছে। নিশি পায়েলের গায়ের উপরে কাপড়টা দিয়ে ঢেকে দেয় পুরোটা। নিশির হাত পা কাঁপছে রাগে। একটা চেয়ার এনে দেয় একজন। নিশি চেয়ারে বসে কাগজটা মেলে ধরল। 2টো কাগজে অনেক কিছু লেখা। পিন দিয়ে কাগজ 2টো একসাথে করা। নিশি সব পড়ে। নিশি একবার চিঠি পড়ে আর একবার পায়েলের দিকে তাকায়। চিঠিতে যা লেখা তার সারমর্ম হলো, নিশি চাচার দেওয়া কাগজটা হাতে নিয়ে পড়ে। সেখানে লেখা হলো, বাবা, আমার খুব ভয় করছে। মাহিন অনেক বাজে বাজে কথা বলে। আমি ওকে চর মেরেছি। সে আমার পাশে হাঁটার সময় বুকে হাত দিয়েছিল। সবার সামনে চর মারাতে সে আমার দিকে কেমন করে তাকিয়েছিল। জানি না কি হবে। 2 দিন পার হয়। সে 2 দিন সামনে আসে না। তবে মনে হয় আমার সাথে খারাপ কিছু হতে যাচ্ছে। সে আমাকে একদিন জোর করে তুলে নিয়ে যেতে চেয়েছিল। তুমি কেন গরিব হলে বাবা? কতবার বলেছি ওরা অনেক খারাপ। এখান থেকে চলো, যাই। শুনলে না। আরও অনেক কিছু লেখা ছিল। নিশি সবটা পড়ে বুঝেছে এখানে দোষটা মাহিনের। থানা থেকে 1 গাড়ি পুলিশ আসে। থানার ওসি এসে নিশিকে বলে, কি হয়েছে ম্যাম? থানায় কল করেছিল আপনার লোক, আর রাস্তা ব্লক করে রেখেছেন যে? ওই মেয়েটার লাশ দেখুন। কি হয়েছে? মেয়েটার নাম পায়েল। মেম্বার মজিদের ছেলে পায়েলকে ধর্ষণ করে মেরে ফেলে এখানে রেখে গিয়েছে। এই যে মরার আগে পায়েল কথা এখানে লেখা। আশেপাশে আরও খোঁজ নেন যে পায়েলের সাথে মাহিন কি কি করতো রাস্তাঘাটে। জলদি এক্ষুনি খোঁজ নেন। ঠিক আছে ম্যাম। ওই তোমরা আসো। আপনি একা যান। চাচা, কোন পুলিশটা আপনার মেয়ের কেস দেয়নি? দেখান তো। চাচা আঙ্গুল উঁচিয়ে একটা পুলিশকে দেখায়। নিশি পুলিশের দিকে তাকায়। পুলিশের নাম হাসেম। নিশি চেয়ার থেকে উঠে দাঁড়ায়। চাচাকে বলে, আপনি কি বলেছিলেন? আমি বলছিলাম আমার মেয়েকে স্কুল থেকে বাড়ি ফেরেনি 1 দিন হয়ে গেছে। আমার মেয়েকে খুঁজে দেন স্যার। ও বাড়িতে আসেনি। মেম্বার ছেলে মাহিন ওকে বিরক্ত করতো রাস্তায়। থামেন এবার। হাসিম কি বলেছিল? বলেছিল মেয়ে বড় হয়ে গিয়েছে। দেখো কোন নাগরের সাথে পালিয়ে গেছে। এখন তো কোনো মেয়ে এমনি এমনি হারায় না। দেখ কার লগে ভাগছে। দেখবি বাচ্চা কাচ্চা হওয়ার পর ফিরে আসবে। আজ যদি কেস দিতে চাস 10,000 টাকা দে, দেখা যাবে। আর
আচ্ছা, জিসান পোলাপান কই? জিসান অর্ডার পাওয়ার সাথে সাথেই হাশেমকে যে পেটানো শুরু করে। পুলিশরা এগিয়ে আসতে চেয়েছিল, কিন্তু নিশির সব লোকেরা পুলিশদের আটকে রাখে। জিসান সহ দুজন ছেলে হাশেমকে পিটাতে পিটাতে রাস্তার উপর ফেলে দেয়। তারপর গণহারে যে যেভাবে পারছে লাথি মারতে থাকে। নাক মুখ ফেটে রক্ত বের হতে শুরু করেছে হাশেমের। নিশি বলে, গড প্রমিস, যদি কোনো পুলিশ বা কেউ এমপিকে কল করে এখানে আসতে বা ঝামেলা মেটাতে বলে, এমপি যদি নাক গলিয়েছে এমপিকেও এভাবে পিটিয়ে রাস্তায় ফেলে রাখবো। বাদল, আরও পোলাপান ডাক, এই রিয়া পুরো ভূমিকম্প বানিয়ে দেব। ওসি আসলো নিশির কাছে। পাবলিক স্টেটমেন্ট নিয়ে তিনি শিওর করে যে আসলে মাহিন দোষী, কিন্তু তাদের অফিসারকে যেভাবে পড়ে থাকতে দেখে ওসি ঘাবড়ে যায়। কিন্তু সে ব্যাপারে নিশিকে প্রশ্ন করার সাহস পায় না কেউ। আধা ঘন্টা পর আরও 15টা বাইক আসে এখানে। 15টা বাইকে মোট 30 জন এসে জড়ো হয়। সৈকত টানতে টানতে মাহিন সহ ওর বাকি 3 বন্ধুদের নিশির সামনে এনে ফেলায়। নিশি চাচার দিকে তাকায়। চাচা উঠে দাঁড়িয়ে বলে, এই হারামির বাচ্চা আমার মেয়েকে মেরে ফেলেছে। কালো গাড়িতে করে ওরা আমার মেয়েকে নগ্ন লাশ ফেলে চলে যায়। আমি দেখছি সে গাড়িতে বসেছিল। সৈকত, আপু, ওগুলোরে কালো গাড়িতে নদীর পাড়ে বসে পার্টি দিতে দেখলাম। ওরা সেখানে বসে ড্রিঙ্কস করছিল আর নাচছিল। ম্যাম, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আমি কখনো এই ভুল করব না। নিশি মাহিনের কাছে আসে। এরপর লাগাতার সেই বেসবল খেলার ভারী লাঠি দিয়ে বিরতিহীনভাবে পিটাতে থাকে। নিশির এমন পিটানি দেখে মনে হচ্ছে না সে কোনো মেয়ে, তার ভেতরে যেন শয়তান ভর করে শক্তি দিয়েছে। মারতে মারতে মাহিনকে আধমরা করে অজ্ঞান করে ফেলেছে নিশি। 9 জন পুলিশ নিশ্চুপ দাঁড়িয়ে নিশির এমন হিংস্র রূপ দেখছে। জায়গাতে এখন 200 জন লোকের ভিড় জমে গেছে। পুরো 200 মানুষই একদম চুপ। নিশিকে এতটা রাগী ওর লোকেরাও দেখেনি এর আগে। বাকি 3 ছেলের মধ্যে সুজন নামের ছেলের মাহিনের এমন মায়ের দেখে বমি করে দিয়েছে, কিন্তু ওদের কোনো মাফ নেই। বাদল, জিসান আর সৈকত 3 জন মিলে 3টে ছেলেদের পিটিয়ে মাথা ফাটিয়ে ফেলেছে। 4 জনই অজ্ঞান হয়ে পড়ে আছে। নিশি চিৎকার করে বলে, ভালোবাসা বাসি হতেই পারে, প্রপোজ করাই যায়, না করে দিলে পেছনে ঘুরতেই পারে, পিছু নিতেই পারে, কিন্তু তাই বলে রাস্তাঘাটে বিরক্ত করা, গায়ে হাত দিয়ে টিস করা, এইগুলো অন্যায়। আজকের পর যদি কোনো মেয়ে কোনো ছেলেকে প্রপোজ করে, ছেলে যদি এমন বেয়াদবি করে, সেই মেয়েদের বলছি বা প্রতিটা পরিবারকে বলছি, সোজা আমার কাছে চলে যাবেন। ছেলের নাম ঠিকানা আমার কাছে বলে আসবেন, তারপর ওর ঠিক কী ব্যবস্থা হবে সেটা আমি দেখব। মেয়েদের যে সম্মান করতে জানে না, মেয়েদের যে ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করে ভালোবাসা ফায়দা নিতে চায়, সে কখনো পুরুষ হতে পারে না। সে একটা বেজন্মা কাপুরুষ। আর যারা এইসব দেখে চুপ থাকে তারা মানুষই না।